সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা তানির সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দুর্নীতি দমনে সক্ষমতা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবু মোহাম্মদ মুস্তফা কামাল, সচিব, দুর্নীতি দমন কমিশন। মাঝখানে আছেন মোহাম্মদ রফিক হাসান, পরিচালক, গবেষণা ও পলিসি, টিআইবি, এবং ওই প্রান্তে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনী প্রচারে মুখর নারায়ণগঞ্জের অলিগলি, গণসংযোগেই প্রতিশ্রুতির ফুলঝুরি। প্রধানমন্ত্রী চাইলে এমপি পদ ছেড়ে আইবির পক্ষে মাঠে নামার ঘোষণা শামীম ওসমানের। বাংলাদেশ ব্যাংকের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিংয়ে সহায়তা করেছে জানালেন সিআইডির তদন্ত দলের প্রধান। সুইফটের প্রকৌশলীরাও জড়িত বললেন ফরাসউদ্দিন। অধিকার আদায় করে এগিয়ে যেতে হবে নারীদের, আরও বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দুর্নীতি দায়ে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। বিরোধী দলীয় নেতা কর্মীদের উল্লাস। এবং দাপটের সঙ্গে বিপিএল এর শিরোপা জিতল ঢাকা ডায়নামাইটস, 56 রানে হারালো রাজশাহী কিংসকে। মুস্তফা কামাল, আপনি তো দুদকের সচিব, তো আমাকে একটু বলবেন যে এখন এবার যে টিআইবির যে রিপোর্টটা এসেছে তাতে বলা হয়েছে যে আমাদের সক্ষমতা বেড়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও সক্ষমতা বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ আস্থা পাচ্ছে না। মানে সেই জায়গায় সক্ষমতা বাড়ার পরেও কিন্তু একটা কথা চলে আসছে যে আমরা প্রতিরোধে যথার্থ প্রয়োগ করতে পারছি না এই দুর্নীতি বিরোধী, মানে দুর্নীতি দমনের ক্ষেত্রে। আচ্ছা, আপনি দুটা প্রশ্ন করেছেন, একটি হলো সক্ষমতা প্রশ্ন আর একটি হলো যে এটা প্রয়োগের ক্ষেত্রে। আজকে এবার টিআইবি তাই বলেছে যে প্রশ্নটা, যেটা কখনোই আপনাদের পক্ষে বলেনি। তো প্রথমত হলো টিআইবির যে রিপোর্টের কথা বলছেন, মানে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতার উপর একটা স্টাডি টিআই করেছে টিআইবি। সেটাতে দেখা যাচ্ছে যে ওনাদের যে কয়টা ছিল, নির্ণায়ক যে কয়টি ছিল, তার মধ্যে অনেকগুলিতেই আমরা শীর্ষস্থানীয় নম্বর পেয়েছি, অনেকগুলিতে অনেক কম গ্রেডিং করা হয়েছে আমাদের, এবং এটা আমরা স্বীকার করি। তো দুদকের যে সক্ষমতা, এতে হলো যদি আমরা বড় ভাগে ভাগ করি, তাহলে আইনগত একটা দিক আছে, আর একটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, আর একটি মানব সম্পদের সক্ষমতা রয়েছে, আর একটি ভাগ যদি করি আমরা সেগুলি একটা আদার্স যদি বলি অন্যান্য, তার মধ্যে প্রযুক্তিগত যে সক্ষমতা সেটা রয়েছে। তো আমাদের এখানে আইনগত এবং প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, এই সক্ষমতাটা আমি মনে করি যে যথেষ্ট সক্ষমতা রয়েছে, কারণ আইন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং তাদের নিজস্ব কার্যপদ্ধতি ঠিক করার যে স্বাধীনতা সেটি আইন তাকে দিয়েছে, এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনকে কারো মুখাপেক্ষী হতে হয় না, কারো সিদ্ধান্তের প্রয়োজন হয় না, কিংবা অনুমোদনের প্রয়োজন হয় না। একইভাবে প্রতিষ্ঠানও কিন্তু নিজস্ব কাজ নিজেরা করতে পারে এবং নিজেদের কার্যপদ্ধতি তারা নির্ধারণ করতে পারেন। এখন বাকি থাকলো যে আমাদের মানব সম্পদ সংক্রান্ত এবং যে অন্যান্য যেটি প্রযুক্তিগত বা আরো কিছু বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে আমাকে স্বীকার করতে হবে যে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। কারণ হলো যে এখন লোকবলের ক্ষেত্রে লোকবল আমাদের আরো কিছু বেশি প্রাতিষ্ঠানিক যে থাকলে আমাদের ভালো হতো, এবং আরো কিছু প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কারণ আমরা এখনো প্রায় গতানুগতিক যে অনুসন্ধান তদন্তের যে প্রক্রিয়া সেটি অনুসরণ করছি, কিন্তু পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখন প্রযুক্তি নির্ভর অপরাধ সংগঠিত হচ্ছে, তো সেটা করার জন্য আমাদেরকে প্রযুক্তিতে আরো প্রশিক্ষিত হতে হবে। তবে একটা জিনিস, যে আমরা যেগুলি প্রযুক্তি নির্ভর যেগুলি অপরাধ হয় সেগুলি উদ্ঘাটনের জন্য আমরা স্পেশালাইজ যেগুলি সংস্থা রয়েছে তাদের কাছ থেকে আমরা সহায়তা নিতে পারি, এবং তারা আমাদের আইন অনুযায়ী তারা আমাদেরকে সহায়তা করতে এক ধরনের বাধ্য, এবং এটি তাদের দায়িত্ব হবে আমাদের সহায়তা করা। তো যার কারণে এটি যদি আমরা একসাথে আমাদের যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, এর সাথে যদি আমরা মানব সম্পদের এবং
প্রযুক্তিগত সক্ষমতা যদি আমরা আরো বাড়াতে পারি, তাহলে আরো দক্ষভাবে আমরা দুর্নীতির অপরাধকে মোকাবেলা করতে সক্ষম হব। তবে এই মুহূর্তে আমাদের ওই পর্যায়ে কিছুটা ঘাটতি রয়েছে বলে আমি মনে করি আর কি। আর প্রয়োগের ক্ষেত্রে যেটি প্রয়োগ আমরা কিন্তু স্বাধীনভাবে আমরা প্রয়োগ করতে পারি, এবং এখানে আমি আগেও বলেছি যে এখানে অন্য কারো কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হয় না, এবং আমাদের যতটুকু সক্ষমতা সেই অনুযায়ী কিন্তু আমরা সঠিকভাবে প্রয়োগ করছি। তার একটি হলো যে আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের চূড়ান্ত সফলতা কোথায়, সেটি হলো যে আমাদের আমাদের মামলাগুলির শেষ যে ফলাফল সেটাতে। তো কিছুদিন আগ পর্যন্ত আমাদের মামলায় সাজার হার ছিল শতকরা 37%, কিন্তু ইদানিং আমরা শতকরা 50% উপরে আমরা সাজা নিশ্চিত করতে পারছি। এবং এই সাথে যদি আপিলেও যদি এই সাজাগুলি বহাল থাকে তখনই আমরা বলবো চূড়ান্ত। কিন্তু আপাতত আমরা কিন্তু 50%-এর যে ব্যারিয়ার সেটা কিন্তু আমরা অতিক্রম করতে পেরেছি, যেটি অন্যান্য সংস্থা যারা মামলা করেন তাদের চেয়ে অনেক অনেক বেশি। এখানে আমাদের বিজ্ঞ আইনজীবী রয়েছেন, উনি হয়তো আরো পরিসংখ্যান দিয়ে বলতে পারবেন। রফিক ভাই, আপনি টিআইবির যে আসছে এবার টিআইবির ইয়েটা দেখলাম, প্রথমবারের মতো মনে হলো যেন কোনো না কোনো জায়গায় পজিটিভ কিছু একটা জিনিস টিআইবি কোনো না কোনোভাবে তথ্যগতভাবে তাদের পরিসংখ্যান খুঁজে পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা সেবা খাতগুলোতে কোনো মতেই জনগণের আস্থা আসছে না দুর্নীতির ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে জায়গাটাতে নির্দেশ করেছেন এটা আসলে আমরা সবাই কম বেশি উপলব্ধি করছি যে দুর্নীতি দমন কমিশন তো গঠিত হয়েছে দীর্ঘদিন, দুর্নীতি দমন কমিশন কাজ করছেন, এবং যে কথাটা উনি বারবার জোর দিলেন যে আমাদের বাধ্যবাধকতা নেই, আমরা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারি। এই জায়গাটাতে আমাদের গবেষণাতে আমরা কিন্তু দেখিয়েছি যে দুর্নীতি দমন কমিশনের জন্য যে আইন রয়েছে সেই আইনের দিকটা খুবই শক্তিশালী, কিন্তু এর প্রায়োগিক দিকটা কতটা শক্তিশালী এ সম্পর্কে কিন্তু জনগণের মনে আস্থার অভাব রয়েছে। অর্থাৎ এসিসির বা দুর্নীতি দমন কমিশনের যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আসলে জনগণের কাছ থেকে যেটা পাওয়া যাচ্ছে সেখানে মনে হচ্ছে যেন তারা যতখানি কার্যকরভাবে দেখতে চান দুর্নীতি দমন কমিশনকে, সেই তুলনায় তারা আসলে কিছু পাচ্ছেন না। তো সুতরাং আমার যদি আইনগত কাঠামো থাকে, আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই, আমি স্বাধীনভাবে কাজ করার জন্য আইনগতভাবে আমার প্রভিশন রয়েছে, কিন্তু সেটাকে আমি যথার্থভাবে কার্যকরভাবে ব্যবহার করছি কিনা, এই জিনিসটা কিন্তু সবচেয়ে ব্যবহার করছি কিনা অথবা ব্যবহার করতে পারছি কিনা, করতে চাই কিনা না, কারণ আইনগতভাবে কিন্তু দুর্নীতি দমন কমিশনকে এই ভিত্তি দেওয়া হয়েছে। সুতরাং এটা যেমন বর্তমানে যিনি চেয়ার এসেছেন উনি কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট আশার সঞ্চার করেছেন ইতিমধ্যেই। ওনার বক্তব্য আপনি যেমন ধরুন, আপনার মনে আছে যে সংবাদপত্রে এলো যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার গিয়েছিলেন, ওনারা একটা বোধহয় আয়োজন করেছিলেন, একটা সপ্তাহের আয়োজন করেছিলেন বা এই ধরনের একটা ছিল। ওখানে আব্দুল্লাহ আবু সাইদ স্যার বললেন যে শুধু ছোট দুর্নীতিবাজদের ধরলে হবে না, বড় দুর্নীতিবাজদের ধরতে হবে। তো চেয়ার যিনি উনি বললেন যে বড় এবং ছোট সকলকেই আমরা ধরবো। তো এটা যখন আমরা শুনছি তখন কিন্তু উনি খুব সম্প্রতি এসেছেন, আমাদের মনে একটা আশাবাদের সঞ্চার হচ্ছে। তো এইটাকে আসলে যদি দুর্নীতি দমন কমিশন সত্যিকার অর্থেই পার্সু করে নিয়ে যেতে পারে, যদি ভয়হীনভাবে ভয়ের ঊর্ধ্বে ওঠে এবং পক্ষপাতিত্বের ঊর্ধ্বে ওঠে যদি দৃঢ় ভূমিকা রাখতে পারে, তাহলে আসলে যে আইনগত ভিত্তি আছে তাতে কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব। পটেনশিয়ালস কিন্তু সার্বিকভাবে দুর্নীতি দমন কমিশনের আছে। কিছু কিছু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা আছে, জনবলের কথা আপনি বললেন, বা ধরুন আধুনিক সরঞ্জাম লজিস্টিক্সের ব্যাপার আছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনের বাজেটের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো কনস্ট্রেন্ট দেখিনি। বাজেট যেটা ওনারা প্রপোজ করছেন, গভর্নমেন্ট কিন্তু সেই বরাদ্দটা তাদেরকে দিচ্ছেন। তো সুতরাং এখানে বলিষ্ঠ নেতৃত্ব এবং দৃঢ় উদ্যোগ এবং একটা নির্ভীক জায়গায় দাঁড়িয়ে একটা ভূমিকা পালন করা, এটা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে আমরা সবাই দেখতে চাই, এবং সেটা যদি হয়। এবার যে আপনাদের যে রিপোর্ট, কোন খাতগুলোকে আপনার মনে হচ্ছে যে না, এদেরকে আসলেই কোনো মতেই বাগে আনা যাচ্ছে না? আসলে আমরা যেটা, আপনি যে জরিপটার কথা বললেন সেটা হচ্ছে খানা জরিপ। তো খানা জরিপে আমরা দেখে থাকি যে যেমন ধরুন 14টা বা 15টা আমরা খাতে ভাগ করে নিয়ে, যেমন ধরুন আইন শৃঙ্খলা আছে, বিচারিক সেবা আছে, স্বাস্থ্য সেবা আছে, শিক্ষা সেবা আছে। এই সেবাগুলো নিতে গিয়ে সাধারণ মানুষ প্রতিদিন কি ধরনের দুর্নীতির অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, এতে দেখা গেছে যে যারা সেবা নিয়েছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, এটা কিন্তু পারসেপশন নয় বা ধারণা নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তারা বলেছেন, তাতে প্রায় শতকরা 68% খানা এরা বিভিন্নভাবে নানা রকমভাবে অনিয়ম, দুর্নীতি, হয়রানি এগুলোর শিকার হয়েছেন সার্ভিস গ্রহণ করবার সময়।
তো এটা একটা বড় ব্যাপার, এবং এটা যদি আমরা আমাদের সার্বিক অর্থনীতির আলোকে চিন্তা করি তাহলে পারে সেটা কিন্তু টাকার অঙ্কটা কিন্তু অনেক বড়। আমরা একটা এস্টিমেশন করেছি, এটা বোধহয় 800 কোটি টাকা বা সামথিং লাইক দ্যাট, খুব ছোট নয়, বিশাল একটা অঙ্ক। আর সবচেয়ে যেটা দেখার দিক হলো সেটা হলো যে এই বোঝাটা দরিদ্র মানুষের জন্য খুবই মানে পীড়াদায়ক। আমরা যারা অর্থনৈতিকভাবে উপরের স্তরে আছি তারা সার্ভিস নিতে গিয়ে যখন আমরা এই ধরনের দুর্নীতির শিকার হই সেটাকে আমরা হয়তো কোপ করতে পারি খুব সহজেই, কিন্তু যারা সাধারণ দরিদ্র মানুষ, সুবিধাবঞ্চিত মানুষ, যাদের আয় খুব কম, তাদের উপরে এটা খুব বেশি একটা ট্যাক্স হিসাবে চলে আসে। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা খুবই জরুরিভাবে দেখা প্রয়োজন, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের জন্য। তবে একটু আশার কথাও এর মধ্যে আছে, সেটা হলো আমরা যখন এই খানা জরিপটা আমরা 3 বছর পর পর সাধারণত করি, 2010-এ যখন আমরা করেছি তার তুলনায় 2012-তে আমরা কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির হার কম দেখেছিলাম। 2012-র পরে আমরা 2015-তে করেছি, 15-তে আমরা দেখেছি যে মোটামুটি 6-7টি খাতে দুর্নীতি কিছুটা হলেও কমেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একই রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়েছে। সুতরাং সার্ভিস ডেলিভারি লেভেলে দুর্নীতিকে কিন্তু, ক্ষুদ্র দুর্নীতিকে কিন্তু কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এটা ধরুন যেমন গণশুনানি মাধ্যমে, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি টুলসগুলো প্রয়োগ করবার মাধ্যমে, জনগণের সচেতনতা, তাদের মধ্যে তথ্য প্রবাহ বৃদ্ধির মাধ্যমে, এবং বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটাকে বারবার গুরুত্ব দিয়ে বলেন যে প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা কিন্তু জনগণের সেবক, এই সেবকের মনোবৃত্তি নিয়ে যদি একজন ডাক্তার কাজ করেন, একজন শিক্ষক কাজ করেন, এবং এই সকল ক্ষেত্রে যারা সার্ভিস প্রোভাইড করছেন তারা যদি কাজ করেন, তাহলে কিন্তু ক্ষুদ্র দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। কিন্তু দুর্নীতি কিন্তু আরো বহু ধরনের আছে, যেমন যেটাকে আমরা ইংরেজিতে গ্র্যান্ড করাপশন বলি, বৃহৎ দুর্নীতি আছে। এই দুর্নীতি কিন্তু সার্বিকভাবে আমাদের দেশের মানুষের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, প্রবৃদ্ধির জন্য, আমাদের অর্থনীতিকে আরো এগিয়ে নেওয়ার জন্য কিন্তু ক্ষতিকর ভূমিকা পালন করছে। সুতরাং সেই দুর্নীতিগুলোর দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আর ক্ষুদ্র দুর্নীতির কথা আমি আরেকটু বলবো, যেমন ধরেন আমরা দেখেছি যেমন কিছু কিছু জায়গা আছে, যেমন ল্যান্ডের কথা বলতেই হয়, যেমন ল্যান্ডে একজন সাধারণ মানুষ যখন সেবা নিতে যান তখন 3টা জায়গাতে তাকে যেতে হয়, ল্যান্ড রেকর্ড, ল্যান্ড রেজিস্ট্রেশন, এবং আপনার যেটা নেন মিউটেশনের জন্য, যেটা এই এতগুলি জায়গাতে যে সার্ভিস পয়েন্ট অনেক বেশি, অনেক লোকের কাছ থেকে তার সেবা নিতে হয়, এগুলোর মধ্যে কোঅর্ডিনেশনের প্রবলেম আছে। আমরা এটার উপরে স্টাডি করে আমরা সুপারিশ করেছিলাম যে এটাকে ওয়ান স্টপ সার্ভিস করা উচিত। যতই কন্ট্যাক্ট কমে আসবে দুর্নীতির ঝুঁকিটা তত কমবে, এবং আমরা পরিমাণও কমে যাবে, পরিমাণটাও কমবে। এবং ডিজিটাইজেশনের কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু ল্যান্ডে কিন্তু ডিজিটাইজেশনটা ইনকমপ্লিট রয়ে গেছে। ইনকমপ্লিট মানে তেমন কোনো হলো কিছু উপজেলা, কিছু উপজেলায় হয়েছে, কিছু জেলায়, কিছু উপজেলা কিন্তু আইডিয়াল হয়ে গেছে। আরেকটা যেমন ধরুন একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে ইউডিসির মাধ্যমে, কিন্তু এখন পর্চাটা কিছু কিছু জায়গায়, সকল ইউডিসি নয়, দেশের সবগুলো ইউনিয়ন ইউডিসি হয়েছে, কিন্তু কিছু ইউডিসির মাধ্যমে পর্চাটা ডেলিভারি করা হচ্ছে। তো এটাতেও কিন্তু কন্ট্যাক্টটা কমে আসছে। তো এইভাবে যদি ডিজিটাইজেশনটা ব্যাপকভাবে অগ্রসর হয়, এবং যেটা ওরিয়েন্টেশন সার্ভিস প্রোভাইডার যারা, তাদেরকে যদি ব্যাপকভাবে ওরিয়েন্টেশনটা আসে, এবং যারা নতুন প্রজন্ম আসছেন সার্ভিসে, আপনি এগুলো আরো বেশি জানবেন, তাদের মধ্যে কিন্তু একটা কমিটমেন্ট আছে, একটা অনেস্টি, একটা সিনসিয়ারিটি। এমনকি অনেক এসি ল্যান্ড দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, এরকম নিজ উদ্যোগে নিজে বসে থাকে, হ্যাঁ দৃষ্টান্ত কেউ আসলে তা বলে যে বল, এগুলো কিন্তু আমাদের আশার জায়গা। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলে একটু আমার কথাটা শেষ করতে চাইবো, সেটা হলো আমরা দুর্নীতি দমন এই যে দিবস, এই উপলক্ষে আমরা 1 সপ্তাহব্যাপী দুর্নীতি কার্টুন প্রতিযোগিতা এবং প্রদর্শনীর ব্যবস্থা করেছিলাম। চলছে কার্টুন প্রতিযোগিতা, প্রদর্শনী এখনো দৃক গ্যালারিতে। তো আমরা ওখানে একটা কার্টুনে একজন দিয়েছে যে দুর্নীতিকে এইভাবে বড় একটা ক্রেনের সাহায্যে টেনে তোলা হচ্ছে ফেলার জন্য। তো সেখানে অনেকেই ভূমিকা পালন করছেন ওই ক্রেনটা পরিচালনার ক্ষেত্রে, এবং সেখানে দুদককে একটা ভালো ভূমিকায় দেখানো হয়েছে। আর টিআইবিকে দেখানো হয়েছে ক্রেনের পাশে নিচে বসে সে কাগজ কলম নিয়ে গবেষণা করছে। সো আমরা সকলে মিলেই কিন্তু আমাদের এই দুর্নীতিকে আসলে দমন করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে। কিন্তু দুদকের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা আছে, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। একটা টেলিফোন আছে, তারপর আপনার কাছে যাবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি খসরু বলছিলাম কাউখালী পিরিজপুর থেকে। জি যে আমার প্রশ্ন হলো, দুর্নীতি দমন কমিশনে কোন লোকের বিরুদ্ধে যদি অভিযোগ দেওয়া হয়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে যদি অভিযোগপত্র দায়ের করা হয় যে তাকে অবমুক্তি দেওয়া গেল, সেক্ষেত্রে দায় মুক্তি দেওয়া গেল,
আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেখেছি অনেক মামলা থেকে দায় মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন, দায় মুক্তির পর যদি পুনরায় ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করা হয়, সেই তদন্তে যদি তা প্রমাণিত হয়, তাহলে প্রথমে দায় মুক্তি দেওয়া হলে পরে তা আবার যদি প্রমাণিত হয়, তাহলে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো যায় কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, সততা সংঘের মাধ্যমে আপনারা কতটুকুখানি দুর্নীতি দূর করতে পারবেন বলে মনে করেন? সততা সংঘ একটি ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, কিন্তু রাঘব বোয়ালদের কাছে কিন্তু এই সততা সংঘ যাচ্ছে না। ছেলেরা তাদের মধ্যে সততা সংঘের মাধ্যমে সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ হবে। তাহলে যারা রাঘব বোয়াল দুর্নীতি করছে তাদের মাধ্যমে সচেতনতা আনার জন্য কি করণীয় আছে বলে মনে করেন? আমার দুইটি প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। খুরশিদ ভাই, আপনি সিনিয়র প্রসিকিউটর দুদকের, পাশাপাশি আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনি বলেন, উনি যে দুটো প্রশ্ন করেছেন। হ্যাঁ, ওনার দুটো প্রশ্ন, ওনার প্রশ্নের মধ্যে দুটো ভাগ আছে, আমি উত্তর দিচ্ছি। ওনার হলো দুর্নীতি দমন কমিশন কাউকে দায় মুক্তি দিলে, আসলে দায় মুক্তির কোনো প্রভিশন আইনে নাই। যখন ফাইনাল রিপোর্ট দেওয়া হয় তাকে অব্যাহতি দিয়ে, এটাকে পত্রিকার ভাষায় বলা হয় দায় মুক্তি। এমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশন হয়তো চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, সেটা দেখা যাচ্ছে পরবর্তীতে আমরাই দেখছি যখন ভেটিং করছি ওনাকে চূড়ান্ত রিপোর্ট দেওয়া ঠিক হয়নি। ওনার অনেক তথ্য উপাত্ত ছিল, কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার ইভ্যালুয়েট করতে ভুল করেছেন অথবা লয়ারের সঙ্গে ভেটিং করেননি। সেই ক্ষেত্রে ওইটা আবার নতুন করে তদন্ত করার জন্য কোর্টের অনুমতি সাপেক্ষে যদি কোর্ট অ্যালাউ করে ফেলে, অথবা দুর্নীতি দমন কমিশন নিজে থেকে সদ্যোগে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে, এবং সে ফার্দার ইনভেস্টিগেশন পুনঃ তদন্ত করে যদি ওখানে তথ্য প্রমাণে যদি ওনার বিরুদ্ধে যদি অপরাধের উপাদান থাকে, তাহলে ওনার বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দেওয়ার প্রভিশন আছে। কাজেই একদম দায়মুক্তি বলেন আর চূড়ান্ত রিপোর্ট বলেন, দুদক এটা দিয়ে দিলেই যে উনি একেবারে পার পেয়ে গেলেন তা না। কোনো ব্যক্তি যদি অ্যাগ্রিভড হয়ে যদি নতুন কোনো উপাত্ত দিতে পারেন, হয়তো এমন কোনো উপাত্ত আমার হাতে ছিল, দুদকের হাতে, দুদকের আইন, হ্যাঁ সেটা হয়তো সে খেয়াল করেনি, আবার নতুন করে পুনঃ তদন্ত করার প্রভিশন আছে, এবং এই ধরনের পুনঃ তদন্তের মাধ্যমে অনেকের মামলা পুনরুজ্জীবিত হয়েছে। আর ওনার পরের প্রশ্ন হলো সততা সংঘ, যেটা ইয়া করে রেখেছে আপনাদেরই একটা বিভিন্ন জায়গায়। আমি আপনাকে একটা শুধু ইনফরমেশন দিচ্ছি, আমাদের আইনটা আসলে একটু টেকনিক্যাল, কমপ্লিকেটেড, অনেকে এই আইনটা ভালো করে বোঝে না। এনি পার্সন, যে কোনো ব্যক্তি কিন্তু বিক্ষুব্ধ ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে একটা কমপ্লেইন ফাইল করতে পারে, এবং দুর্নীতি দমন কমিশনে একটা বাছাই কমিটি আছে। কমপ্লেইনটা পাওয়ার পরে যদি বাছাই কমিটি মনে করে এখানে যথেষ্ট তথ্য উপাত্ত আছে, তাহলে কিন্তু উনি ওটার বেসিসে প্রসিকিউশন করতে পারে। এখানে রাঘব বোয়াল বলেন আর বড় ছোট বলেন, আমার মধ্যে এর মধ্যে কোনো তাফাত নেই। কমিশন কিন্তু বর্তমানে, একটু আগেই সচিব মহোদয় বললেন বা টিআইবির উনি বললেন, এই কমিশন অত্যন্ত আশাবাদী। আমি ওনাদের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, এখন কমিশন কিন্তু অত্যন্ত ট্রান্সপারেন্ট। আপনারা জানেন আমরা একজন সংসদ সদস্য সিটিং, ওনার একটা পোর্শনে অ্যাকুইটাল করেছিলেন, আমরা হাইকোর্টে আপিল করেছি, ওনার জামিন ক্ষেত্রে আমরা সিরিয়াসলি অপোজ করেছি, আমরা আপিল বিভাগে গিয়েছি। কাজে এই কথা এখন বলা যাবে না কমিশন পিক অ্যান্ড চুজ করে, সেই যুগ শেষ এখন। কাজে কেউ যদি কোনো অ্যাগ্রিভড হয়, অবশ্যই আপনি যদি পজিটিভ কোনো তথ্যপত্র দিতে পারেন, তাহলে তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। সবচেয়ে বড় প্রমাণ হলো আপনার ডেস্টিনি। ডেস্টিনি তো এটা জানতো না, পত্রিকায় আসছে। এই পত্রিকার মানে ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক একটা হাই প্রোফাইল টিম করলো 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে। তারা মানে পূর্ণ অনুসন্ধান করে একটা রিপোর্ট দিল। সেই রিপোর্টটা যখন তারা পেল, তারা বুঝলো যে এটা আমাদের কোনো অনুমোদন নাই, আমাদের অনুমোদন ছাড়াই ব্যাংকিং ব্যবসা করছে। ওনারা পুরো তদন্তের রিপোর্টটা আমাদের কাছে পাঠিয়ে দিলেন দুর্নীতি দমন কমিশন। এই জায়গায় খুরশিদ ভাই, আমি যে বলুন যে ওনারা জানতেন না যে ব্যাংকিং ওনাদেরকে না জানায়। আপনি কি বিশ্বাস করেন ডেস্টিনির কথা ব্যাংক জানে না, তাহলে বসে থাকে? আপনি দেখতে পাচ্ছেন, আপনি বলছেন যে কাগজ থেকে জিনিসপত্র নিয়ে আসছি, বাংলাদেশ ব্যাংক কি করে বললো যে তারা জানি না যে তারা ব্যবসা করছে? তাহলে এটাই বা কি ধরনের, ওনারা কি করে বেঁচে যাচ্ছে? আমি বলি কেন বাংলাদেশ ব্যাংক লায়াবল? এটা আপনি একটা খুব যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন। ইটস এ ল্যাচেস, এটা গাফিলতি অন দ্য পার্ট অফ দ্য বাংলাদেশ ব্যাংক। কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশ ব্যাংকে নিয়ে কেউ কথা বলছে না। আমি বলি বাংলাদেশ ব্যাংক কিন্তু জানতে লেট হয়েছে, একটু সময় লেগেছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগেই কিন্তু ডেস্টিনির প্রসিকিউশনটা হলো। আপনি বাংলাদেশ ব্যাংকে প্রথমে একটু দোষারোপ করতে পারেন, কিন্তু সাবসিকুয়েন্টলি সে যদি একটা তদন্ত করে অনুসন্ধান করে রিপোর্টটা না করতো এবং সেটা যদি দুদিকে না পাঠাতো, আজকে হয়তো ডেস্টিনির এই বিচার পর্যায়ে আমরা আনতে পারতাম না। কাজে থ্যাঙ্কস বাংলাদেশ ব্যাংক। গাফিলতি থাকতেই পারে, বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করে।
একটা প্রসিকিউশন ইউনিট যদি করতে হয় তাকে অন্তত ডেইলি নিউজ পেপারগুলো পড়তে হবে। আমি নিউজ পেপারে কিন্তু অনেকগুলো তথ্যপত্র পাচ্ছি, একটা নিউজ পেপারের সূত্র ধরে আমাদের অনেক প্রসিকিউশন আপ টু কনভিকশন পর্যন্ত হয়ে গেছে। না কিন্তু হতাশ হওয়ার খুরশিদ ভাই, কিছু নেই। আমার যে জায়গাটায় আপনি বলেছেন বাংলাদেশ ব্যাংকের ইয়ে করেছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ডেস্টিনি এই ধরনের পুরো বাংলাদেশের প্রত্যেকটা লোক জানে যে ডেস্টিনি কি ব্যবসা হচ্ছে। জি, জি, ওরা একদম। ভালো না খারাপ এটা নিয়ে আমি কথা বলবো না, তারা যে এই ব্যবসাটা পুরোপুরি করছে, তো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের হেড যে যে প্রতিষ্ঠানটা এত বছর ধরে করছে, যে প্রতিষ্ঠানটা এতগুলো জিনিস করছে, আর বাংলাদেশ ব্যাংক যদি মনে করে থাকে আমরা আমাদের কাগজপত্রে খুঁজে পাইনি, তারা আমাদের আইন ছাড়া করছে, আমাদের কোনো সিস্টেম ছাড়া হচ্ছে, তাহলে আপনি আমাকে বলেন যে বাংলাদেশ ব্যাংকের গাফলতি নাই? অবশ্যই গাফিলতি তারা আছে। 14 বছর ধরে তারা ব্যবসা করেছে, কোটি কোটি টাকা exactly, না। নিয়ে গেছে। না। এখন যদি বাংলাদেশ ব্যাংক এখন করে, তো প্রথম অবস্থায় যদি করতো, প্রথমে যদি বলতো তোমরা ব্যাংকে নিয়ে আসো, তাহলে তো এতগুলো লোক ভিকটিম হতো না। আমি আপনাকে বলি শুনেন, এটা যখন বাংলাদেশ ব্যাংকের নজরে আসলো তখন তো বাংলাদেশ ব্যাংক হুট করে তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না একটা অনুসন্ধান তদন্ত ছাড়া। বাংলাদেশ কিন্তু কিন্তু একটা আইন তো আছে হ্যাঁ। যে তাদের পারমিশন ছাড়াই তারা এটা করছে, জি, জি। সেই জায়গায় তো তারা আটকাতে পারবে। এক্স্যাক্টলি, সেখানে তো বাংলাদেশ ব্যাংকের ডাটাটা কালেক্ট করতে হবে, একটা লোকটা সময় দিতে হবে আপনাকে। কিন্তু 14 বছর ধরে ডাটা কালেকশন করবে, এটা কি করে মানবে? ডেস্টিনির মামলা হয়েছে মানে 2012-তে, জি। এবং ধরেন এর 1 বছর আগে বাংলাদেশ ব্যাংক রিপোর্ট দিয়েছে। জি, কাজেই তার 10 বছর আরো পার হয়ে গেছে। 10 বছর না, 6-7 বছর পার হয়ে গেছে। শুনুন, একটা কোটি কোটি টাকার ব্যাপার। একটা জিনিস তো বুঝতেই সময় লাগে, ঠিক না? আপনি যে অবৈধ ট্রানজাকশন করছেন, যেমন এই যে ইউনিপে টু, যদি এগুলো সাবজুডিস ম্যাটার, এখন আমাদের আলোচনা করা ঠিক না, এগুলো আদালতে বিচারাধীন, কিন্তু এগুলো তো হচ্ছে, কিন্তু এগুলো ডিটেক্ট করতে সময় লাগে, একটু সময় দিতে হবে। আপনি যেটা বলেছেন সক্ষমতা, আপনার প্রথম প্রশ্নটা ছিল সক্ষমতা, কিন্তু দুর্নীতি দমন কমিশন না, প্রত্যেকটা বাংলাদেশের অর্গানাইজেশনের সক্ষমতার ঘাটতি আছে। এই যে কিছুদিন আগে এফটিজির একটা কনফারেন্স হলো, এশিয়া প্যাসিফিক জোন মানি লন্ডারিং, সেখানে রিপোর্টে রেটিং এ আসছে আমাদের রেটিংটা বেটার, দ্যাট মিনস আমরা ঝুঁকি মুক্ত। কিন্তু আমরা ঝুঁকি মুক্ত হলো, আমাদের সক্ষমতা কতটুকু? এই সক্ষমতার তো অবশ্যই একটা প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের একটা সক্ষমতার অভাব আছে, দুর্নীতি দমন কমিশন তো অবশ্যই আছে, আর প্রত্যেকটা অর্গানাইজেশন দেখেন, একজন পুলিশ ল এনফোর্সিং এজেন্সি, তাদেরও কিন্তু সক্ষমতার অনেক অভাব আছে, অবশ্যই আছে। কাজে সক্ষমতাটা সবারই বৃদ্ধি করতে হবে। এটা আমি বিং এ প্রসিকিউটর, আমি খুব এফিশিয়েন্ট লয়ার, আমি সক্ষম হলেই হবে না। আমার আইও ইনভেস্টিগেটিং অফিসার কি করলো, আমার ইনকোয়ারি অফিসার কি করলো, আমার পাবলিক প্রসিকিউটর কি করলো, আমার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কি করলো, কোর্টকে আমি কতটা বোঝাতে পারলাম, কোর্ট আদৌ বুঝলো কিনা, এগুলি সবকিছুর সঙ্গে সক্ষমতাটা শব্দটা যুক্ত। একটা পার্টিকুলার পার্সন যদি সক্ষম হয়, তাতে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। একটা পুরো ইনভেস্টিগেশন, পুরো টিম ওয়ার্ক, সবাইকে ইকুয়ালি সক্ষম হতে হবে। কাজে আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, একটু সময় লাগবে। না, তাহলে হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আপনি যখন এই মামলাগুলো, আপনি তো দুদকের মামলাগুলো সিনিয়র প্রসিকিউটর, আপনি আমাকে বলেন যখন এই মামলাগুলো এগোলে সবচেয়ে বড় দুর্বলতাগুলো কোন জায়গায় পান আপনি? এখানে অনেক মামলা করতে গিয়ে মামলা চালানোর সময় যেটা আমরা কোন জায়গায় সবচেয়ে বেশি প্রথমে দুর্বলতা পাচ্ছি, আদালতের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। ধরেন আমাদের অনুসন্ধানের লিমিটেশন আছে 15-15 30 ডেজ, 15-15 30 ডেজ, কিন্তু কখনো দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী যে 30 দিন, এই সময়ের মধ্যে অনুসন্ধান করা সম্ভব হয় না। এই 15-15 30 ডেজ হলো ওয়ার্কিং ডেজ, এটা সম্ভব না। যেমন আমাদের আইনে আছে তদন্ত করতে হবে 60 দিন, এখন অ্যামেন্ডমেন্ট করে এটা করা হলো 180 দিন। এটা 180 দিন 60 দিনে এটা করা সম্ভব না। তখন কোর্ট অটোমেটিক্যালি আমাদেরকে প্রশ্ন করে যে তুমি 30 দিন অনুসন্ধান করতে পারলা না, 180 দিনে তদন্ত করতে পারলো না, হোয়াট ইজ ইউর এক্সপ্লানেশন? সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট বেগ পেতে হয় ব্যাখ্যা দিতে, কারণ দেখেন হলমার্কের মতো একটা, তাহলে তো এটা দেখা যাচ্ছে এটা লম্বা প্রসিডিউরের মধ্যে পড়ে যাচ্ছে, যে কারণে উদ্বিগ্ন থাকে। আদালত এটা আমাদের দুপক্ষকে শুনে এগুলো পরবর্তীতে একটা ডাইরেকশন দিয়েছে, এটা ম্যান্ডেটরি না, এটা হলো ডাইরেক্টরি। কিন্তু ম্যান্ডেটরি না হলেও আমার কাছে তো একটা প্রশ্ন চলে আসছে, তোমাকে 30 দিন বিধিতে সময় দেওয়া হলো, আইনে তোমাকে 180 দিন সময় দেওয়া হলো, তুমি তদন্ত করতে পারলে না, অনুসন্ধানও করতে পারলে না। তখন আসামি পক্ষ বলে আমরা একটা ভেস্টেড রাইট ক্রিয়েট হয়েছে, তুমি তোমার ডিপার্টমেন্টাল প্রসিডিং এ কনসার্ন আইওর এগেইনস্টে তুমি কি অ্যাকশন নিয়েছো? এটা এখানে একটা প্রশ্ন জড়িত। একজন ইনভেস্টিগেটিং অফিসারের কাছে যদি 50টা ইনভেস্টিগেশনের মামলা থাকে, একজন ইনকোয়ারি অফিসারের কাছে যদি 60টা যদি ইনকোয়ারি থাকে, লোকবল, সেটা তার পক্ষে 30 দিন অনুসন্ধান বা 180 দিনে তদন্ত করা অসম্ভব ব্যাপার। আমি এমনও দেখেছি, ধরুন এখন বর্তমানে দুদক যে মামলাগুলি নিয়ে সবচেয়ে বড় ফেস করতেছে, দ্যাট ইজ দ্য মানি লন্ডারিং, ফিনান্সিয়াল ক্রাইম। আপনি দেখেন ব্যাঙ্গালোর অবস্থা কি অবস্থা, প্রত্যেকটা ব্যাংকিং এ কিন্তু মানি লন্ডারিং এলিমেন্ট আসছে। মানি লন্ডারিং এর উপর বেসিক ব্যাংক ধরেন, অগ্রণী ব্যাংক ধরেন, সোনালী ব্যাংক, প্রত্যেকটা কিন্তু মানে আপনার মানি লন্ডারিং এর একটা বিরাট সেক্টর এখানে কাজ করছে। এখন এই মানি লন্ডারিং আগে দুর্নীতি দমন কমিশনের শিডিউল অফেন্স ছিল, এখনো আছে। এখন দুর্নীতি দমন কমিশন ছাড়া ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংক, ওনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে
পুলিশের সিআইডিকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি আমার জানা মতে টিল টুডে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অথবা সিআইডি পুলিশ একটা মানি লন্ডারিং ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারে নাই। এটা আলটিমেটলি দুদকের ঘাড়েই বর্তাবে। এবং যেই মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেশন করবে তাদেরকে অত্যন্ত এক্সপার্ট হতে হয়, টেকনোলজি সম্পর্কে জানতে হয়, আপনাকে ফাইন্ড আউট করে হ্যাকিং কিভাবে হয় জানতে হয়। এগুলো তো ট্র্যাডিশনাল উনি তো একটা কথা বলছেন যে মডার্ন ইকুইপমেন্টের যে ব্যাপারটা ট্র্যাডিশনাল ইনভেস্টিগেটিং অফিসার, ইনকোয়ারি অফিসার যে সম্ভব না। আর আপনি কিন্তু মাথায় রাখতে হবে পুরো পৃথিবীব্যাপী ট্রেন্ড অপরাধের ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর ফিনান্সিয়াল ক্রাইম কিন্তু আমাদের দেশে না, পুরা পৃথিবীব্যাপী এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কাজে একটু সময় দেন। এবং দুদকের শুধু লোকবল বাড়ালেই হবে না, লোকবলের যোগ্যতা বাড়াতে হবে, ট্রেনিং ছাড়াও তার একাডেমিক ফিটনেসও থাকতে হবে। তাকে একটা পর্যাপ্ত লেভেলে অনার্স মাস্টার্স করে তাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত থ্রু পাবলিক সার্ভিস কমিশন। তারপরে তার ইন্টারাকশন, তারপরে তার ট্রেনিং। বিফোর ট্রেনিং একটা পর্যাপ্ত অনার্স মাস্টার্স ছাড়া এবং একটা রিকুইজিট নাম্বার অফ, ধরেন অ্যাটলিস্ট প্রত্যেকটা যদি সেকেন্ড ডিভিশন না থাকে তাহলে ওই মিনিমাম যোগ্যতাটা, মিনিমাম যোগ্যতা আউটপুটটা ভালো হওয়ার জন্য ভালো রেজাল্ট এবং খুব সাউন্ড হতে হবে এবং তাদেরকে আলাদা ইনসেন্টিভ দিতে হবে। কারণ একজন ইনভেস্টিগেটিভ অফিসার আমি দেখেছি, একজন ইনকোয়ারি অফিসার আমি দেখেছি অনেক সময় তারা রাতভর কাজ করে সিডি লিখতে হয়। আপনি জানেন আমাদের ডেস্টিনি ইনভেস্টিগেশন আইও রিপোর্টটা হলো 1400 পেজ। পিএইচডির থিসিসও কিন্তু এত বড় হয় না, দুইটা মামলা, দুইটার চার্জশিট হলো 1400 পেজ, একটার 1500 পেজ। এই যে 1400 পেজ 1500 এগুলো কম্পাইল করা, ব্যাংকের ডাটা মেলানো নট সো ইজি। কাজে যারা ইনভেস্টিগেটিং অফিসার, যারা ইনকোয়ারি অফিসার, তাদেরকে বেতনের বাইরে অনেক ইনসেন্টিভ তাদেরকে দিতে হবে। তার ফলে হবে কি, তার মধ্যে আপনি কাজটাও পাবেন, সে আরো উৎফুল্ল হবে এবং ওই যে আপনার একটা কারাপশনের ভয়, সে আদার সাইডে বায়াসড হবে, সেটা আর হবে না। কিন্তু এটা টেলিফোন আছে তার প্রাপ্য সাধারণ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেবব্রত বলছিলাম দিনাজপুর থেকে। জি, আমার কোশ্চেন হচ্ছে কি যে ভূমি অফিসে একটা খারিজ করতে যে পরিমাণ হয়রানি করে তারা নাম খারিজ করতে, সেখানে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত নেয় এবং প্রত্যেকটা পরতে পরতে টাকা দিতে হয়। আচ্ছা কি ধরনের, মানে কোন কোন, আপনি পদগুলোর নাম বলবেন যে এই পদগুলোতে এই অবস্থা হয়? অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে সেখান থেকে আবার ভূমি অফিসে যেতে হয়, উপজেলা ভূমি অফিস। একটা পিয়ন থেকে শুরু করে তহসিলদার, তহসিল থেকে আপনার হচ্ছে অফিস সহকারী থেকে একবারে এখন হিয়ারিং এর নতুন ব্যবস্থা করছে। সেখানে আগে 250 টাকা ছিল সরকারের ফি, এখন 1170 টাকা করছে। কিন্তু সেখানে তারা প্রত্যেকটা ফাইল, যেমন হিয়ারিং এর সময় একটা আবেদন হাজিরা নেয়, ওই জমি বিক্রেতা এবং ক্রেতা দুজনের হাজিরা নেয়, তার জন্য 200 টাকা। তারপরে অফিস সহকারী ওনার কাছে দিতে হয় 500 টাকা। আবার সেটা এনকোয়ারি হবে, তার জন্য নোটিশ করবে, সেখানে দিতে হয় 200 টাকা। আবার যে রিপোর্ট করবে তহসিলদার ইউনিয়ন ভূমি অফিসে, সেখানে তাকে দিতে হয় 1000 টাকা, নাহলে ফাইল আপনার 4 মাস 6 মাস পরে থাকবে। অথবা বলবে আপনার জমিটা ঠিক নাই, তহুরদারি বাউন্ডারি ঠিক নাই, আপনার এসে খতিয়ান দেন, আপনার এটা দেন, সেটা। এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা হয়রানি করতে এবং তারা পরিষ্কার করে অভিযোগ সিটিজেন চার্টার লিখে রাখতে যে নাম খারিজ করতে শুধুমাত্র 1170 টাকার বেশি কাউকে টাকা দেবেন না। বাট তারা নানাভাবে হয়রানি করছে এবং এটা কিন্তু চলে আসছে আগে থেকে। এটার প্রতিকার হচ্ছে না, শুধু সবখানেই বড় বড় কথা শোনা যাচ্ছে। উপজেলা যাবেন, উপজেলা নির্বাহী অফিসার বলছে খারিজ করতে 1 টাকাও দেবেন না সরকারের ফি বাদে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা প্রত্যেকটা জায়গায় এইভাবে টাকা দিয়ে খারিজ করে আসছি। জি, আপনাকে ধন্যবাদ। উনি ওনার অভিজ্ঞতা থেকে যা বলেছেন এটা ভয়াবহ। তাহলে ওখানে যে কর্মকর্তাগুলো বেতন সরকারের পায়, তার সঙ্গে প্রতি মাসে ওনাদের যে পরিমাণ টাকা জমা হয়ে যায়, তাতে তো এই যে ভূমির যে কথাটা বললেন আপনি, বলেন যে এই যে ভূমি নিয়ে কিন্তু ওনাদেরও ফাইন্ডিংস আছে যে প্রথম 4-5টার মধ্যে কিন্তু এই ভূমি অফিস পড়ে যায়। তো ওনারা কিভাবে মুক্তি পেতে পারে, এটি আপনারা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারেন? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভূমি দেখলেন উনি যেটা বললেন, জি, মানে প্রত্যেকটা স্পেসিফিক উনি বলে দিয়েছেন এই লোকটার কাছে এই লোকটার কাছে এই লোকটা, যে যত হয়তো 4-5টা উপজেলা এরকম হচ্ছে, কিন্তু বাকি আমাদের তো কম না, 500 উপজেলা আছে আমাদের, সেই জায়গায় তো না। ভূমির সাথে দেশের প্রতিটা মানুষই জড়িত, একদম। কারণ গ্রামীণ অর্থনীতির প্রত্যেকটা লোক এটার সাথে, আমরা জন্ম নেই, আমরা অর্থাৎ আমরা ভূমিষ্ঠ হই, আমরা পৃথিবীর উপরে বাঁচি এবং মৃত্যুর পরও মাটির সাথে মিশে যাই। যার কারণে ভূমি নিয়ে মানুষ এত বেশি চিন্তা ভাবনা করে। অথচ এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে ভূমি ব্যবস্থাপনার বিষয়ে নালিশের শেষ নেই। তো এই ক্ষেত্রে ওনার যেটি করণীয় আর কি, সেটি হলো যে তিনি
সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তার কাছে সরাসরি যাবেন, কারণ সহকারী কমিশনার ভূমির কাছে সরকারি নির্দেশ রয়েছে যে তিনি প্রতিটি সেবা গ্রহীতাকে ব্যক্তিগতভাবে শুনবেন, তাকে সময় দিবেন। আর আরেকটি বিষয় হলো যে নামজারি করার জন্য কিন্তু একটি সময় সীমা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে, যে এর মধ্যে তাকে হয়তো এটি মঞ্জুর করতে হবে অথবা নামঞ্জুর করতে হবে। কিন্তু নামঞ্জুর করে দিলে তো বিপদে পড়ে যাবে, সমস্যাটা আরেক জায়গায়। না, নামঞ্জুর করা অর্থ কি? নামঞ্জুর করা অর্থ হলো যে যিনি নামঞ্জুর, যার দরখাস্তটি নামঞ্জুর হলো, তার আপিলের একটা সুযোগ তৈরি হলো। ওই যে বললো আপিলে গেলে দুজনকে আবার টাকা দিতে হয়, তার আপিলের একটা সুযোগ তৈরি হলো। কিন্তু যদি দিনের পর দিন ফেলে রাখে তাহলে তো তিনি আগেও যেতে পারবেন না, পিছেও যেতে পারবেন না। তো মঞ্জুর বা নামঞ্জুর করতে হবে। আর নামঞ্জুর যদি করে ফেলে বেআইনি ভাবে, তাহলে কিন্তু সেই সহকারী কমিশনার ভূমিকে জবাবদিহি করতে হবে আপিল অথরিটির কাছে। তো এটি একটা। আর দ্বিতীয় ব্যাপার হলো, যদি কেউ তার কাছে বেআইনি কোনো অর্থ দাবি করে থাকেন, তাহলে শেষ ভরসাস্থল হিসাবে তারা আমাদের কাছে আসতে পারেন দুর্নীতি দমন কমিশনে। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সহ যদি তিনি আমাদের কাছে আসেন, আমরা তার সাজা নিশ্চিত করতে পারবো। কিন্তু আমরা জমির দিতে পারবো না, মিউটেশন করে দাও এই নির্দেশ কমিশন দিতে পারে না। কমিশন কিন্তু সেই দোষী ব্যক্তির সাজা নিশ্চিত করতে পারবেন। তো এই জন্য যদি তিনি দুর্নীতির শিকার হন, তাহলে তাকে আমি অনুরোধ করব যে তিনি যেন আমাদের যে দিনাজপুরে আমাদের জেলা অফিস রয়েছে, সেইখানে আমাদের উপপরিচালক রয়েছেন, তার কাছে যেন তিনি তার নালিশটি দেন। এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলবো যে দুর্নীতি দমন কমিশন গত কিছুদিন ধরে আপনি জানেন গণশুনানির আয়োজন করছে বিভিন্ন জায়গায়। গত 2 বছর ধরে দুর্নীতি দমন কমিশন এই উদ্যোগ নিয়েছে এবং আমরা সেদিন যখন আলাপ করছিলাম এটা নিয়ে, তো আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলেছেন যে সর্বাধিক অভিযোগ কিন্তু স্থানীয় পর্যায়ে এই ভূমি খাত থেকে আসে। তো এই যে অভিযোগগুলো আসে, হয়তো একদিনের একটা আয়োজন হয় আর কি গণশুনানি, হয়তো 50 জন 60 জন আসেন, তার মধ্যে হয়তো 30 জন 40 জনই ভূমি খাতের এই তারা মানে গ্রামীণ অর্থনীতি যদি থাকে তাহলে তো সেটা ভূমির উপরে, ভূমির উপরে, এবং দুর্নীতির হারটাও ওখানে বেশি, পার্সেন্টেজটা একদম অন্য সাইডে পার্সেন্টেজ একদমই কম, এবং জনগণ মানে খুবই বেশি ভোগান্তির শিকারী ভূমি খাতে। এবং আমরা টিআইবি থেকে আপনি জানেন যে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার নিয়ে আমরা কাজ করতাম। পরে আমাদের যে সনাক অফিসগুলো আছে এখান থেকে সাধারণ মানুষের কাছ থেকে আমাদের কাছে আবেদন আসে এবং অনুরোধ আসে যে আপনারা ভূমি খাতের উপরও কাজ করেন। তো সুতরাং সম্প্রতি আমরা ভূমি খাতে কাজ করছি। ভূমি ব্যবস্থাপনা নিয়ে আপনাদের সাথে মানে যে ভূমি ব্যবস্থাটা কেমন, কি, কেন এটা হচ্ছে, এটা নিয়ে আপনাদের সাথে ইন্টারাকশন হয় কিনা? এটা নিয়ে আমরা ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের সাথে বসেছিলাম। টিআইবির প্রতিনিধি যথার্থ বলেছেন যে ভূমির বিষয়ে জনগণকে 3টা জায়গায় যেতে হয়। একটি যেতে হয় ভূমি রেকর্ড অধিদপ্তরে, আরেকটি যেতে হয় রেজিস্ট্রেশনে, আরেকটি যেতে হয় ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত যারা সহকারী কমিশনার ভূমি যারা, এদের 3টি ইয়েতে যাওয়ার জন্য তাদের হয়রানির শেষ নাই। এবং এই সবচেয়ে মানে মজার ব্যাপার হলো যে ভূমি ব্যবস্থাপনা করে ভূমি মন্ত্রণালয় আর ভূমি রেজিস্ট্রেশনটা করে আইন মন্ত্রণালয়। তো এদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ আমার জানা মতে হয়তো 25-30 বছর যাবৎ একটা চেষ্টা চালানো হচ্ছে সরকারের তরফ থেকে যে এগুলিকে একটি ছাতার নিচে আনার চেষ্টা হচ্ছে। কোনো অজ্ঞাত কারণে এটি এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয় নাই আজ পর্যন্ত। কিন্তু এটিকে যদি একসাথে না আনা হয় তাহলে এই হয়রানি দূর হবে না। আর আরেকটি হলো যে ওই এখন পর্যন্ত আমরা সব হাতে করি, সব কাজ হাতে করা হয়। যদি এটি অটোমেশন হয়ে যায়, যদি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা হয়ে যায় এবং আমি যদি ঘরে বসে অনলাইনে যদি আমি আমার সার্ভিস প্রোভাইডারের সাথে যদি আমি যোগাযোগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দুর্নীতির সুযোগ কমে আসবে। কারণ নৈকট্য কিন্তু দুর্নীতি জন্ম দেয় অন্যান্য কারণের মধ্যেও। এখন সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারীকে যদি সামনাসামনি দেখা করতে হয় তাহলে সেখানে কিন্তু দুর্নীতির একটা সুযোগ থেকে যায়। কিন্তু যদি সামনাসামনি দেখা হওয়ার সুযোগ কমে যায় তাহলে কিন্তু দুর্নীতিও কমে যাবে। শেষ পর্যায়ে আছে, আপনি আমাকে বলবেন যে মানে কেউই কিন্তু সন্তুষ্ট না যে আমাদের দুর্নীতির বিষয়টা নিয়ে, যে না করছে দুদক ঠিক আছে, তারপরে যে হারে হচ্ছে তাতে মানুষের একটা চিন্তার ক্ষেত্রটাতে একদম নেগেটিভ নেতিবাচক আছে। মানে কি একটা এমন কি করা যেতে পারে, এমন কি হতে পারে যেখানে মানুষের চিন্তাটা ইতিবাচক হতে পারে?
আপনাদের দৃষ্টিতে, ধন্যবাদ টিআইবির দৃষ্টিতে? আপনাকে। আসলে আমরা টিআইবির 20 বছর পূর্তি পালন করছি, বাংলাদেশে টিআইবি কাজ করছি আমরা 20 বছর ধরে। তো আমরা এই 20 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে স্লোগানটা দিয়েছি, সেই স্লোগানটা হলো যে দুর্নীতির বিরুদ্ধে একসাথে। এখন আমরা যদি সকলে একসাথে কাজ না করি, আমরা, আপনারা যেমন মিডিয়া রয়েছেন, আমরা সিভিল সোসাইটি রয়েছি, দুর্নীতি দমন কমিশন রয়েছেন, সরকার রয়েছেন, আমাদের কিন্তু একটা জিনিসের অভাব নেই, সেটা হলো আমাদের কিন্তু যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আছে এটা কিন্তু এটা তো পর্যাপ্ত, চমৎকার। মানে কিন্তু আমাদের যে জায়গাটাতে ঘাটতি রয়ে গেছে সেটা প্রয়োগের ক্ষেত্রে। আপনি দেখুন আমাদের দেশ কিন্তু এখন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সর্বাধিক উদ্যোগ নিয়েছেন, এসডিজি যে গোল 2030 পর্যন্ত আমরা যে গোলগুলোর জন্য কাজ করব, তার মধ্যে আপনি জানেন যে 16 নং যে গোলটি আছে, 16 গোল 16, সেখানে কিন্তু আমরা সুশাসনকে সবচেয়ে বেশি জোর দিয়েছি। এবং তার মধ্যে যে ইন্ডিকেটরগুলো সেট করা আছে, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হলো এই ব্রাইবারি এবং করাপশনটাকে সিগনিফিক্যান্টলি কমিয়ে আনা। তো সুতরাং 2030 পর্যন্ত কিন্তু আমাদের সকলকে সর্বাত্মকভাবে এইগুলো অ্যাচিভ করার জন্য কাজ করতে হবে। যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করবার ক্ষেত্রে বাংলাদেশ একটা বৈশ্বিক পর্যায়ে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং সকলেরই প্রশংসার পাত্র হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে এই এসডিজি অ্যাচিভ করবার ক্ষেত্রেও আমরা এইরকম একটা ভালো জায়গায় যেতে পারব। মাত্রাটা কমে যাবে আস্তে। হ্যাঁ, আমরা মাত্রাটা কমিয়ে আনতে পারবো। কিন্তু সেই মাত্রাটা কমিয়ে আনার জন্য প্রথমে আমি যেটা এর আগে বলেছিলাম যে এখানে কিন্তু দুদকের একটা খুব বড় ধরনের নির্ণায়ক ভূমিকা আছে এবং দুদকের কিন্তু সেটা করবার মতো জায়গাটা আছে, আইনগত ভিত্তিটা আছে। এখন যেটা আরেকটু প্রয়োজন, যেটা আমরা দেখেছি, তার সক্ষমতাটাকে আরো একটু বৃদ্ধি করা প্রয়োজন এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। আর সাধারণ মানুষকে অবশ্যই হতাশ হলে চলবে না। আমাদের দীর্ঘদিনের এই মানে দুর্নীতিটা বিস্তারিত হয়েছে, শিকড় গেড়ে বসেছে, প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, এমনকি আমাদের কালচার, সোশ্যাল এবং কালচারের একটা পার্ট হয়ে গেছে এবং দুর্নীতি করে মানুষ পার পেয়ে যাবে এই বিশ্বাসটা আমাদের মধ্যে জন্মে গেছে। সুতরাং এক্ষেত্রে যদি দৃষ্টান্ত সৃষ্টি হয়, যেমন ধরুন আপনি যখন অনুষ্ঠানের শুরুতেই শিরোনামগুলো বলছিলেন, তখন দেখা গেল যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সরে যেতে হয়েছে এবং দুর্নীতির দায় নিয়ে তিনি সরে দিয়েছেন। তো এইরকম যদি বড় ধরনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত সৃষ্টি হয় যে না, দুর্নীতি করে পার পাওয়া যায় না, দুর্নীতি করলে বিচারের সম্মুখীন হতে হয়, তাহলে পারে কিন্তু জনগণের মধ্যে আশা সঞ্চার হবে এবং জনগণ এগিয়ে আসবে। আমি আপনাকে যাওয়ার একটা টেলিফোন আছে, শেষ পর্যায়ে আছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, সালাম আলাইকুম। আমি কদর, ঢাকা থেকে বলছি। জি, একটু আগে অ্যাডভোকেট সাহেব জি বললেন ডেস্টিনির যে দুর্নীতি করেছে, এই টাকাটা আসলে গ্রামের খেটে খাওয়া মানুষের টাকা। কেউ খাস মুরগি বিক্রি করে টাকা দিয়েছে, কেউ ছাগল বিক্রি করে টাকা দিয়েছে। হ্যাঁ, এই টাকার সম্পদ খুলনায় আছে টাওয়ার, ফার্মগেটে সিনেমা হল, মিরপুরের জমি, চিটাগাঙে জমি, সেগুন বাগিচা জমি। তো এই জমিগুলোর কি হবে? এটা কি জনগণ ফিরে পাবে? আপনাকে ধন্যবাদ। শেষ পর্যায়ে আমরা আছি ডেস্টিনির যে জিনিসগুলো আছে, যে গরিব মানুষ বহু তার নিজের অর্থ এইভাবে দিয়েছে, তারপরে এই জিনিসগুলো কি হবে? একটা রায়ও তো এরকম করে আছে যে তাদের গাছগুলো বিক্রি করে কত টাকা পায় এই জমাগুলো দেওয়ার জন্য। এটা কি অবস্থা? না, আপনার সর্বশেষ ডেস্টিনির দুজন পরিচালক মানে ঊর্ধ্বতন কর্মকর্তা মানে জামিনের জন্য এসেছিলেন এবং সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সম্প্রতি একটা রায় দিয়েছে এবং রায় দিয়ে বলেছে যে তাদেরকে 2500 কোটি টাকা যদি তারা জমা দেয় তাহলে তারা জামিন পাবে এবং এই 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা যদি তারা জমা দেয় তাহলে তারা জামিন পাবে। এবং এই 2500 কোটি টাকা মানে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের যদি কোনো কারোর সঙ্গে ডিট করতে হয়, এগ্রিমেন্ট করতে হয়, তারা জেলে বসে সেটা কাজটা করতে পারবে। এই ক্ষেত্রে সহায়তা, মানে আইনগত সহায়তা, মানে জেলখানায় যা যা সুযোগ সুবিধা দরকার সবই পাবে। আপিল বিভাগ সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এবং সে 2500 টাকা জমা দিতে হবে। 2500 কোটি টাকা জমা দেওয়ার পরে সেগুলি চলে যাবে দুর্নীতি দমন কমিশনের যিনি আপনার চেয়ারম্যান আছেন ওনার হাতে। উনি তখন অ্যাফেক্টেড পার্সন যারা, তাদেরকে ভেরিফাই করে যার যার টাকাটা তাদের হাতে হাতে দিয়ে দিবে। এখন যদি ওনারা টাকাটা দেয় তাহলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশনস অফ দি অ্যাপেলেট ডিভিশন অ্যাফেক্টেড পার্সনকে সে টাকাটা দিয়ে দিবে। আপনার কি খুশিতে মনে হয় যে ওনাদের যে এখন সম্পত্তির যে পরিমাণ আছে এই টাকাটা আসার মতো? আমি এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ ওনাদেরকে 6 সপ্তাহ সময় দিয়েছে মাননীয় সর্বোচ্চ আপিল বিভাগ। কাজে এটা একদম টোটালি সাবজুডিস ম্যাটার, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে তাদের প্রতি স্পেসিফিক ডাইরেকশন আছে, তারা জামিন পেতে পারে যদি 2500 কোটি টাকা জমা দেয় রাষ্ট্রীয় কোষাগারে। জমা দেওয়ার পরে সেটা চলে যাবে দুদক চেয়ারম্যানের কাছে। দুদক চেয়ারম্যান অ্যাফেক্টেড পার্সনের মধ্যে এটা বন্টন করে দিবে। তো কাজেই একটু ধৈর্য ধরেন। আমার মনে হচ্ছে না
প্রতারণা করে বা যেভাবেই হোক কেউ ছাড় পাবে না, একটু সময় লাগবে, বিকজ আমাদের প্রসিডিউরটা খুব লেন্থি। আচ্ছা খুশি ভাই, শেষ ইয়াতে আমরা শেষ মিনিটে আছে, আপনি যদি বলেন সব শেষের কথা যদি বলেন যে দুদক যে প্রসেসে এগুচ্ছে, আপনি বললেন যে গত কয়েক নতুন চেয়ারম্যান আসার পর থেকে এটার ইয়াটা সক্ষমতার দিকটা বেড়েছে বা ডিরেকশনটা অনেক বেড়েছে, কঠোরতা বেড়ে গেছে, আপনি কি মনে করছেন যে জনবল এবং তাদেরকে ওয়েল ট্রেন্ড হয় তাহলে দুদক আসলেই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে? অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে পারবে। তাকে কয়েকটা কাজ করতে হবে। খুব উচ্চশিক্ষিত এফিশিয়েন্ট লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তার লেন্থ অফ প্র্যাকটিস কম হলেও কিছু যা আসে না। ইনকোয়ারি অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার খুব উচ্চশিক্ষিত, অল্প বয়সী, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। যারা অল্প বয়সের চাকরিতে যায়, যারা অল্প বয়সের লিগাল প্রফেশনে আসে, ওদের মধ্যে একটা অনেস্টি কাজ করে, ওদের মধ্যে কিন্তু একটা ট্রান্সপারেন্সি কাজ করে। মানে যত বেশি বয়স হয়ে যায় তখন তার মধ্যে একটু ভাটা পড়ে। কাজেই ধরেন সাহসের ব্যাপার আছে। আরেকটা জিনিস যে দুদকের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না, এটা আজকে মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে হবে। এটা কিভাবে দিতে হবে জিনিসটা আমার কাছে পরিষ্কার না, কারণ সরকারি আইনে আছে উনি জমা দিবে, বাট তারপরে কি হবে এটার জন্য দুদক আইন আছে। দুদক যদি 26 ধারায় নোটিশ দেয়, তাহলে নোটিশের যদি জবাব দেয় তাহলে কিন্তু সম্পদ বিবরণী আছে। এবং শুধু দুদক কর্মকর্তা কর্মচারী না, আমার মনে হয় দুদকের মানে চেয়ারম্যান কমিশনার, প্রাক্তন চেয়ারম্যান কমিশনার সবারই উপরই একটু নোটিশ দিয়ে তাদের সম্পদ যাচাই করা উচিত। কারণ পাবলিক পারসেপশন থাকে দুদক মনে এটা করছে ওটা করছে, এই যে এই পারসেপশনটা আমার কাছে মনে হচ্ছে বিং এ প্রসিকিউটর অফ দি দুর্নীতি দমন কমিশন রং। কিন্তু আমি তো রং বললেই হবে না, পাবলিক পারসেপশনটা ট্রান্সপারেন্সি আনার জন্য দুদক প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন কমিশনার মহোদয়, বর্তমান চেয়ারম্যান, বর্তমান কমিশনার মহোদয় এবং বর্তমানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা যাদের নামে কিছুটা এলিগেশন আছে তারা যদি সম্পদ বিবরণী দেওয়া হয় এবং দুদক অফিসের সামনে যদি এটা টাঙিয়ে দেওয়া হয় তাহলে পাবলিক পারসেপশনটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।